পৃষ্ঠা ১৪৪। পুজো সাহিত্য একটি ব্যক্তিগত টহল। অনির্বাণ মুখোপাধ্যায়। এমনও তো হতে পারত রুমি চক্রবর্তী আমার কাছ থেকে পড়তে চাইল চিলড্রেন্স ডিটেকটিভ এর সেই শারদ সংখ্যাটা, যার প্রচ্ছদেই ছিল একটা গোলমেলে রহস্য সমাধানের গন্ধ। সেই গোলকধাঁধার সমাধান করতে চাইতে পারতাম ঝকঝকে শরৎ দুপুরে বাইরে যুব গোষ্ঠীর পুজো প্যান্ডেলের মাইকে তখন হাম কিসসে কম নেহি অথবা ইয়াদোঁ কি বারাত এর গান। ঝুঁকে পড়তে পারত রুমির কোঁকড়ানো চুলের ঝাঁকড় মাকড় মাথা আমার নাক বরাবর। রুমির চুলের মধ্যে কি সুগন্ধ ছিল জানা হলো না এ জীবনে। কখনো না চাওয়া চিলড্রেন্স ডিটেকটিভের পুজো সংখ্যাটা পড়া হয়ে গিয়ে আবারও পড়া হয়ে গিয়ে পড়ে থাকতে থাকতে হারিয়ে গেল একদিন। আমি জানি ওটা এখন টরন্টোয় রুমির ওয়ার্ডরোবের কোণে, নয়তো কম্পিউটার টেবিলের সাদা কাগজ রাখার ডেস্কে। কথাই হলো না রুমি চক্রবর্তীর সঙ্গে এই জীবনে। শুরু একবার কেতাব মহল থেকে যখন চিলড্রেন্স ডিটেকটিভ কিনছিলাম, বাবার সঙ্গে কলম কিনতে আসা রুমি তার মঙ্গলয়েড চোখকে আরও তির্যক করে বারবার বইটার দিকে তাকাচ্ছিল। আমি দেরি করছিলাম দাম দিতে, দোকানের নিখিলদাকে আলতু ফালতু বকে দেরি করছিলাম আরও। কখন কলম কেনা হয়ে গেল, রুমিরা বেরিয়ে গেল। কিছুক্ষণ থেকে সেই বই নিয়ে আমিও দুপুর যন্ত্রণা, দুপুর মৌতাত, অদৃশ বর্ধন, সত্যজিৎ রায়, রুমির পিঙ্গল চাহনি সেঁটে রইল সেই সব রহস্য কাহিনীতে সারা জীবন। এরকমভাবে ১৯৮২ আনন্দমেলা অথবা ১৯৮৭ কিশোর ভারতী অথবা ১৯৮৯ শারদীয়া আনন্দবাজারের পরতে পরতে থেকে যাবেই স্মৃতিরেখা। আপনারও মনে পড়বে শারদ সংখ্যায় প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাঁতারু ও জলকন্যা নভেলটি পড়ার পর আপনি প্রথম টের পেয়েছিলেন হৃদয় বেদনা নামক রাবীন্দ্রিক শব্দবন্ধটির প্রকৃত আস্বাদ। মনে থাকতে পারে আপনার ছোট কাকুর উদাস দৃষ্টি, সিলিং ফ্যানে নিবদ্ধ, সামনে পাখার হাওয়ায় ওলট পালট হচ্ছে শারদ সংখ্যার পাতা, ঝলকে ঝলকে উঁকি দিচ্ছে নীল লোহিতের সুদূর ঝর্ণার জলে, অথবা পুজোর সংখ্যাতেই প্রকাশিত সমরেশ বসুর ১০ দিন পরে পড়তে পড়তে সদ্য টিনএজ পেরোনো আপনার মনে হয়েছিল এ থেকে একটা সার্থক থ্রিলার মুভি তুললে হয় না? সে ছবি আপনার তোলা হয়নি, অথচ অনেকগুলো সিনেমাই আপনি তুলে রেখেছেন। কোনোটা ডকুমেন্টারি, কোনোটা থ্রিলার, কোনোটা ফ্যামিলি ড্রামা, সব কিছুই স্মৃতির ভিতর, প্রাসঙ্গিক, অবান্তর, সব কিছুই। সাল মনে নেই, কোন পত্রিকা তাও মনে নেই, তবু স্মৃতির মঠে রণন আছে, সাম্প্রতিকের মধ্যে কৌতূহল আছে, ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুর্ভাবনাও আছে। আসলে আপনার অনেকখানি জুড়েই বাস করছে পুজোর সংখ্যার দঙ্গল, তা আপনি মানতে চান বা না চান। ২. পণ্য সাহিত্যের ভবিষ্যৎ অথবা শারদ সাহিত্য কতটা ক্ষতি করছে সাহিত্যের, এইসব শিরোনামায় কম কিছু লেখা হয়নি অথবা কম সেমিনার আয়োজন করা হয়নি। অনেক সময় দেখা গিয়েছে জাঁকালো চেহারার পুজো সংখ্যা বার করে যে হাউস, তাদেরই পৃষ্ঠপোষকতায় উদযাপিত হয়েছে এইসব সেমিনার। তাদেরই প্রকাশনা থেকে বেরোনো পত্রিকার মাথা ভারী সমাজ সাহিত্য আলোচকরা লিখেছেন সেই সব নিবন্ধ। আমরা নাক সিটকিয়েছি পুজো সংখ্যার মেনু দেখে, পৃষ্ঠা ১৪৫। আবার না কিনেও পারিনি। বাৎসরিক সাহিত্য বলতে তো একমাত্র ওই একটি পরিসর। সুতরাং সাহিত্য প্রেম নামক যে বায়বীয় ইনটক্সিকেশন আমরা
মজে ইনটক্সিকেশনে আমরা মজে থাকি, যারা অনন্য পায়, না কিনে পারি না, পরে গার্বেজ বলে গাল পারলেও না পড়ে পারি না সেই সব পত্রপত্রিকা। এখানে দুটি পাতায় রঙিন ছবি আছে। প্রথম পাতায় রয়েছে দুটি সাহিত্য পত্রিকার রঙিন প্রচ্ছদ। একটিতে রয়েছে শারদীয় প্রসাদ, তলায় লেখা বিশ্বজিৎ প্রযোজিত জীবন প্রভাত, পরিচালনা অজয় বিশ্বাস, শ্রেষ্ঠাংশে বিশ্বজিৎ সন্ধ্যা রায়। আর এখানে সেই তখনকার বিশ্বজিৎ সন্ধ্যা রায়ের ছবি রয়েছে, নায়ক নায়িকার। পাশের ছবিতে রয়েছে শারদীয় সিনেমা জগৎ, উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর যুবক বয়সের ছবি রয়েছে। লেখা রয়েছে মন নিয়ে, নিচে লেখা শারদীয় সিনেমা জগৎ 1376। এর পিছনের পৃষ্ঠায় রয়েছে বাঁদিকে শারদীয় জলসা 1377। এখানে সুচিত্রা সেনের ছবি রয়েছে। নিচে লেখা দুর্গাপুজো উপলক্ষে প্রকাশিত সাহিত্য পত্রিকা জলসা 1377। তার পাশে রয়েছে শারদীয় উল্টো রথ, বিশ্বজিৎ নিবেদিত নিমাই মৈত্র প্রযোজিত প্রতিবাদ চিত্রে বিশ্বজিৎ ও বাদ গেছে মৌসুমী। এখানে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায়ের রঙিন ছবি রয়েছে। নিচে লেখা সাহিত্য পত্রিকা উল্টো রথ 1377 শকাব্দ। মূল পাঠ। এর বাইরে মোটামুটিভাবে মধ্যবিত্ত বাঙালির এক প্রকার মুদ্রাদোষী শারদ সংখ্যা কেনা। মুদ্রাদোষটি অবশ্য সর্বদাই একই চরিত্রের থেকেছে তা নয়। যদি একটু দীর্ঘ নজরে দেখা যায় তো বোঝা যাবে যে শারদ সংখ্যা নামক এক সুবিশাল বর্গের মধ্যে অবস্থানরত বেশ কিছু উপবর্গ রয়েছে, আর সেই উপবর্গগুলির মধ্যে সময় বিশেষে গতায়াত করেছে এই মুদ্রা দোষ। আজ থেকে 50 বছর আগে বাঙালি মধ্যবিত্তের বালিশের পাশে যে মাত্রায় বিচার করেছে, যে মাত্রায় বিরাজ করেছে শারদীয় প্রসাদ, উল্টো রথ সিনেমা জগৎ, তাকে আজ আর খুঁজে পাওয়া যাবে না, যাবার কথাও নয়। মাধ্যমিক টেস্ট পেপারের আকৃতির প্রসাদ বা উল্টো রথ ছাপা হতো নিউজ প্রিন্টে। মধ্যে মধ্যে গোঁজা থাকতো ফটো ফিচার। সাদা কালো ছবিকে অন্য রঙে ফেলে সেসবের যে আকৃতি দাঁড়াতো তাকে আজকের ক্রসওয়ার্ডস স্টারমার্ক প্রজন্মের বাঙালি পাঠক কোনোভাবেই গ্রহণ করবে না। সে ছিল বঙ্গ সংস্কৃতির উত্তম ক্ষণ। উদ্ধৃতির মধ্যে উত্তম, কয় মধ্যে নশয় মধ্যে উত্তম ক্ষণ। ভাবতে অবাক লাগে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি টালিগঞ্জে কিভাবে ছেয়েছিল গোটা বঙ্গাকাশ। বঙ্কিম দৃষ্টিভঙ্গি সম্পন্ন অগ্রজদের কাছে শুনেছি সে সময় কফি হাউসে উত্তম শব্দটাই অচ্যুত ছিল। হাতে গোনা সিনে ক্লাবের বহু ক্লেশার্জিত বাৎসরিক উৎসবে দু একটা গোদার, ফেলিসি, বুনুয়েল দোষী বঙ্গ যুবকেরা রাত করে বাড়ি ফিরে যে ঘুমন্ত পত্নীর বালিশের পাশ থেকে তুলে একটা ঝটিতি দর্শন মারতেন না, সিনেমা জগৎ বা উল্টো রথের শারদ সংখ্যায় এমন নয়। তথাকথিত কৌলিন্যহীন সেই সব শারদ সংখ্যায় উপন্যাস লিখতেন চাণক্য সেন অথবা নিমাই ভট্টাচার্য, সমরেশ বসুও লিখতেন। ছোট গল্পের তেমন কদর ছিল না সেই সব কাগজে, বরং কলিন পাল, শচীন ভৌমিকদের টালিগঞ্জ বোম্বাই টহল থাকতো অনেকটা জায়গা জুড়ে। বৈদ্যুতিন মিডিয়াহীন সেই সময় পরিসরে ওইসব লেখাই ছিল বৌদি কাকিমাদের ঘুম দুপুরে ট্র্যাঙ্কুলাইজার, ছর্দি রিঙ্কুদিদের তেল আঁট করে বাঁধা বেড়াবিনুনির বিকেল চিলে কোঠার একমাত্র এসকেপ রুট।
সবুজ কালিতে ছাপা স্বল্পবাস হেলেনের অঙ্গরেখায় গোপনে আটকে থাকত বয়ঃসন্ধির মর্মবেদনা। নবকল্লোলের শারদ সংখ্যা ছিল এক মধ্যরেখা। শারদীয় দেশ, আনন্দবাজার, যুগান্তর, অমৃত আর প্রসাদ উল্টোরথ সিনেমা জগতের মাঝামাঝি এক অনির্দেশ্য পরিসরে অবস্থান করত সে। অসংখ্য ভালো উপন্যাস সে পত্রিকায় বেরিয়েছে। নিহার রঞ্জন গুপ্তের বহু জমাটি লিখন নবকল্লোলের পাতায় মুদ্রিত হয়েছে। দেবসাহিত্য কুটির থেকে সে সময় মাসিক শুক্তারা বেরোলেও ছোটদের শারদ সংখ্যাটি বেরোতো অন্য নামে। উদয়ন, অরুণাচল ইত্যাদি নামের বোর্ড বাঁধাই সেসব বইতে দেওয়া হতো ভালো কাগজ, চমৎকার আর্ট প্লেট। নারায়ণ দেবনাথ, তুষারকান্তি চট্টোপাধ্যায়, ময়ূখ চৌধুরী অথবা বিমল দাসের অনবদ্য অলঙ্করণে ঋদ্ধ সেই সব বইতে প্রতি বছরই লিখতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অখিল নিয়োগী, নিহার রঞ্জন গুপ্ত, সৈয়দ মুজতাবা সিরাজ। লক্ষণীয় এই যে সেই সব লেখার সবকটিই কিন্তু আজকের কিশোর সাহিত্যের মতো গোয়েন্দা কাহিনী অথবা অ্যাডভেঞ্চারময় ছিল না। বহু বিচিত্র স্বাদের সেসব লেখার জগৎ এই মুহূর্তে লুপ্ত। প্রাক গ্লোবাল সংস্কৃতির বহুমাত্রিকতাকে জানতে বুঝতে হলে এইসব পত্রিকার পাতা উল্টালেই চলে। উল্লেখ্য, এইসব পত্রিকায় পরের দিকে কমিক্সও থাকত। ময়ূখ চৌধুরী বা নারায়ণ দেবনাথ তো আজ লেজেন্ড। সেই সময় অবশ্য বোঝা যায়নি যে কি মণিমুক্ত হাতের মুঠোয় ধরা ছিল বাঙালি কৈশোরের। এখন সেসব অলিক নস্টালজিয়ার ইনগ্রিডিয়েন্ট। পৃষ্ঠা 146। 3. শারদীয় দেশ বা আনন্দবাজারের চেহারা ছিল প্রাগুক্তদের থেকে সম্পূর্ণ আলাদা। লেআউট নামক একটা বিষয়ের উপর যে সেই সব পত্রিকার কর্তৃপক্ষ জোর দিতেন তা তখন বোঝা যায়নি। ক্রমে সেই বস্তুটাই বাঙালি পাঠকের চোখকে অভ্যস্ত করে তুলল। শুধু তাই নয়, সেই ছাঁদের বাইরের অন্য রকমের ছাঁদগুলোকে বর্জনের রুচিও গড়ে ওঠে এর ফলে। ভালো খারাপ ভ্যালিউ জাজমেন্টের মধ্যে যেতে চাই না, তবে এটুকু না বললেই নয় যে ওই তরফের শারদ সংখ্যার অভ্যস্ত পাঠকের চোখকে ব্যতিক্রমে শিফট করে দেয়, আর ব্যতিক্রমটাই ক্রমে স্বাভাবিক ও স্বচ্ছন্দ হয়ে ওঠে। লক্ষণীয় এই যে আনন্দবাজার বা দেশ অথবা পুরনো আনন্দ মেলার শারদ সংখ্যা কখনোই অন্যান্যদের মতো ছিল না। চেহারা ছবিতে নয়, কন্টেন্টেও নয়। একথা অবশ্যই সত্য যে প্রত্যেক পত্রিকারই নিজস্ব লেখক গোষ্ঠী থাকে। দেশ বা আনন্দবাজারেরও ছিল, কিন্তু একটা সময় থেকে দেখা যায় যে প্রাধান্যের জায়গাটা দখল করে ফেলেছে আনন্দবাজার বা দেশ। বিগ ক্যাপিটাল অথবা কাঞ্চন মূল্যকৃত সাহিত্যের ক্লিশে গল্প এখানে আওড়াতে চাইছি না, তবে এটা নির্মম সত্য যে সেই খেলাটি কখনোই ওয়ান ওয়ে ট্রাফিক ছিল না। শুধুমাত্র অর্থের লোভে কালকুট তাঁর বাৎসরিক লেখাটি সেই হাউসের শারদ সংখ্যায় দিতেন, অথবা সত্যজিৎ রায় তাঁর ফেলুদা কাহিনীটিকে তুলে রাখতেন ওই তরফের জন্য কেবল কিছু তামসিক কারণে ভাবা দুরূহ। প্রসঙ্গত সত্যজিতের শঙ্কু বেরুত আনন্দমেলায় ঠিকই, তবে তাঁর নিজস্ব কাগজ সন্দেশ এর পুজো সংখ্যাকে বঞ্চিত করে নয়। আসলে কোথাও কোনোভাবে রুচি শিফট করে যাচ্ছিল। বিপুল সার্কুলেশন, প্রভূত পাঠক কুল এসবের বাইরে রুচির স্থানান্তরণটিকেও ভাবা দরকার। যে মাপে যে লেআউটে দেশ বা আনন্দবাজার শারদ সংখ্যা বেরোতে শুরু করে তার গ্রহণযোগ্যতাকেও এক্ষেত্রে ভাবনার মধ্যে রাখা দরকার। এটা শুধুমাত্র পুঁজি আর কালচার ইন্ডাস্ট্রির সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে না। মনে আছে শারদীয় প্রতিক্ষণের ক্ষেত্রেও কিন্তু একটা বিপুল অংশের পাঠকের কৌতূহল দানা বেঁধেছিল।
প্রতিক্ষণ কোনো বৃহৎ পুঁজির সংস্থা ছিল না, তবু তার শারদ সংখ্যা নজর কেড়েছিল প্রাথমিকভাবে তার চেহারার কারণেই। বন্ধ হয়ে যাবার আগে পর্যন্ত প্রতিক্ষণ ছিল অনন্য লেআউটের শারদ। তাতে কবিতার পাতাগুলি সম্পূর্ণ ভিন্নভাবে সাজানো হতো। জয় গোস্বামীর জীবিত হে নক্ষত্র এ সময় ডানা নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ কবিতাটি যতদূর মনে পড়ে শারদীয় প্রতিক্ষণেই প্রকাশিত হয়। ঘুমিয়েছ ঝাউ পাতা জিজ্ঞাসা চিহ্ন পর্বের পরে এই কবিতার রচনা। জয় ততদিনে প্রতিষ্ঠানের কবি নামক ছাপ্পাবিদ্ধ হয়ে গেছেন। প্রথম আনন্দ পুরস্কারটিও পাওয়া হয়ে গেছে। তাহলে কি উদ্দেশ্যে ওই কবিতাটিকে তিনি প্রতিক্ষণে দিয়েছিলেন? অর্থনীতি দিয়ে এখানে বোধ হয় ব্যাপারটাকে ব্যাখ্যা করা যাবে না। ভিন্নতর পাঠককুল, অন্য রুচির বলয় খুঁজে নিতে হয় লেখকদেরও। কালকুট বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ক্ষেত্রে একই কথা বলা যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট উপন্যাসগুলির প্রায় সবকটি কোনো না কোনো শারদ সংখ্যার জন্য লিখিত। কীট, জাল, ক্ষয়, চোখ, ফজল আলী আসছে, আদম ইভ ও অন্ধকার, আশ্চর্য ভ্রমণ, এসবই শারদ উপন্যাস। যদি শুধুমাত্র পণ্য সাহিত্যের ছকে এসবের লিখনকে ব্যাখ্যা করা যায়, আবার পড়ছি, যদি শুধুমাত্র পণ্য সাহিত্যের ছকে এসবের লিখনকে ব্যাখ্যা করা হয়, তবে সত্যের ভয়ঙ্কর অপলাপ ঘটবে। আমাদের পাঠক সংস্কৃতির পরিসরে শারদ শীর্ষেন্দু এক অমোঘ অভ্যাস হয়ে দাঁড়ায়। শীর্ষেন্দুহীন শরৎকালের কথা আমরা দীর্ঘকাল ভাবতে পারিনি। শুধুমাত্র অর্থ অথবা একটি হাউসে কর্মরত থাকার সূত্রে এইসব রচনা তাঁর কলম থেকে উদ্ভূত হয়েছিল, এ ধরনের ব্যাখ্যা অবশ্যই এক্ষেত্রে অন্যায্য। এমনও হতে পারে এই বিন্দুতে কোনো পাঠক আমার মতের সঙ্গে সায় দিতে পারছেন না। তার মনে হচ্ছে যে আমি এখানে এক বিশেষ জঁয়ের বাংলা লেখালেখির কথাই কেবল বলে চলেছি। শীর্ষেন্দু বা বিমলকর এ তো আমজনতার ভোগ্য। তবে এ কথা এখানে একবার অন্তত বলা প্রয়োজন, পুজোর সংখ্যা কখনোই ব্যতিক্রমী সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেনি, এ কথা ভাবা ভুল। পৃষ্ঠা 147। ধরা যাক শীর্ষেন্দুর প্রথম উপন্যাস ঘুণ পোকা অথবা সুনীল গঙ্গোপাধ্যায়ের ডেবিউট আত্মপ্রকাশ এর কথা। সেই সময় ছাঁচে ফেলে এইসব লেখাকে ছানবিন করলে দেখা যাবে যে সমকালীন ন্যারেটিভগুলির থেকে সম্পূর্ণ ও ভিন্ন ছিল এগুলি। আত্মপ্রকাশ বা ঘুণ পোকা বাঙালির অভ্যস্ত পাঠককে নিশ্চয়ই শক দিয়েছিল, এবং সব থেকে শক এর ব্যাপারটা ছিল এই যে সেই উপন্যাস আখ্যানগুলি প্রকাশিত হয়েছিল কোনো না কোনো পুজোর সংখ্যায় আর 5টা তথাকথিত বাজারি লেখার পাশাপাশি। একই কথা অবশ্যই বলা যাবে মতি নন্দীর বিষয়ে। আগাগোড়া বড় পত্রিকার লেখক মতি নন্দীর প্রায় প্রতিটি উপন্যাস ক্রীড়া বিষয়কগুলির বাইরে ভাষা ও কন্টেন্ট নিয়ে তুলকালাম এক্সপেরিমেন্ট। বড় কাগজ নিরীক্ষাকে স্থান দেয় না এই তেরছা আপ্ত বাক্যটির প্রতি ঘোরতর সন্দেহ দেখা দেবে যদি আজও বাওবাব, বারান্দা, সাদা খাম, মহাদেবের তাজমহল ইত্যাদি পড়া যায়। বিষয়টা সেক্ষেত্রে সাহিত্যের পণ্যায়ন বা ওই গোত্রের কোনো ইডিয়াম দিয়ে বোঝা যাবে না। মতি নন্দী বা শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে দীর্ঘ সময় ধরে নিজেদের রিপিট করেননি, তা নিশ্চয়ই বাংলা ফিকশনের নিষ্ঠ পাঠককে বলে দিতে হবে না। এইসব সাহিত্যের মধ্যে যে পুরোপুরি প্রতিষ্ঠান উদ্ধৃতির মধ্যে খেলা করছে তাও নয়। পরবর্তী সময়ে যখন পুজো উপন্যাসগুলো বই হয়ে বেরিয়েছে, তখন শীর্ষেন্দুবাবুর বইগুলির যা বিক্রিবাটা ছিল, মতি নন্দীর তা আদৌ ছিল না। এ কথা ধরে নেওয়া ভুল যে পত্রিকা হাউস
মতিবাবুর ক্ষেত্রেও বড় বাজার আর বাণিজ্যিক সাফল্যকে পাশা করেছিলেন। মনে হয় তার বদলে এমন মনোবৃত্তিই অধিকতর ক্রিয়াশীল ছিল যে মতিনন্দীরও একটা নির্দিষ্ট পাঠক বৃত্ত রয়েছে। সেই বৃত্তটিকেও সংশ্লিষ্ট পত্রিকার পাঠক বৃত্তের সঙ্গে একীভূত করাটা জরুরি। এক হিসেবে দেখলে এর মধ্যেও বাজার ধরার ব্যাপারটা রয়েছে, কিন্তু সে বাজার আর যাই হোক সত্যনারায়ণ পার্ক সংলগ্ন গণেশ কাটরা লক্ষ্মী কাটরা নয়, বরং সে বাজার এক অত্যন্ত সূক্ষ্মভাবে অনুভূত পাঠক সেন্টিমেন্টের পরিসর। এইভাবে বিষয়টাকে দেখলে মনে হতে পারে বিগ ক্যাপিটালও একটা বড় সময় ধরে পাঠক রুচিকে মান্যতা দিয়েছে, রুচির বিভিন্নতাকে বৈচিত্র্যকে সম্মান জানিয়েছে। ছোটদের পুজো সংখ্যার ক্ষেত্রে আনন্দমেলার প্রসঙ্গে এই বিষয়টি অবতারণা বোধ হয় অন্যায় হবে না। সত্যি বলতে কি আনন্দমেলা বেশ কয়েকবার তার চেহারা বদলেছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আমলেই গোড়ার দিকে, মানে যে সময় শারদ আনন্দমেলায় গোসাই বাগানের ভূত অথবা আজব বাঘে রাজগুবি বেরিয়েছে, তখনকার থেকে বেশ কয়েকবার এই শারদের লেআউট, কাগজ ইত্যাদি বদলানো হয়েছে। কিন্তু সেসব অন্য কথা। আসলে আনন্দমেলা যে সময় প্রথম প্রকাশিত হয় তখন ছোটদের স্ট্যান্ডার্ড শারদ মানেই দেবসাহিত্য কুটিরের পত্রিকা, নয়তো কিশোর ভারতী। কিশোর ভারতী অবশ্যই চরিত্রগতভাবে আলাদা ছিল সকলের থেকে। অরুণ আইন, শ্যামাদাস দে অথবা সে পত্রিকার সম্পাদক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় যেসব কিশোর উপন্যাস লিখে গেছেন তাদের সম্পর্কে কোনোভাবেই আজকের অ্যাডভেঞ্চার সর্বস্ব কিশোর সাহিত্যের ছকে ফেলে আলোচনা করা যাবে না। শ্যামাদাস দে প্রতি বছর রুনু নামে এক কিশোরকে কেন্দ্র করে উপন্যাস লিখতেন। রুনু কাহিনীর ক্রোনোটোপটি ছিল অবিভক্ত বাংলার পূর্বাঞ্চল। 80 দশকের কিশোরদের কাছে যুক্তবঙ্গ বিষয়টি রুনু কাহিনীর মাধ্যমেই অবতারিত হয়েছিল বললে ভুল হবে না। কোনো রহস্য, অ্যাডভেঞ্চার, ভৌতিকতা সে লেখায় ছিল না। ছিল এক মায়াময় কৈশোর। আবার দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের নীল ঘূর্ণিকেও একই ছকে ফেলা যাবে না। সবথেকে আশ্চর্যের বস্তুটি ছিল কিশোর ভারতী পুজো সংখ্যার কমিক্স। নারায়ণ দেবনাথ নন্টেফন্টে ছাড়াও সেখানে লিখতেন গোয়েন্দা ইন্দ্রজিৎ রায় এবং দুর্ধর্ষ দুশ্মন ব্ল্যাক ডায়মন্ডকে নিয়ে জমজমাট চিত্রকাহিনী। কেন যে সে কাহিনীমালা নারায়ণবাবু শেষ করলেন না, আফসোস হয়। ব্ল্যাক ডায়মন্ডের মুখোশের অন্তরালে কে যে ঘাপটি মেরে রইল তা আজও জানা হলো না। পরের দিকে ত্রিদীপ চট্টোপাধ্যায়ও বেশ কিছু কমিক্স লিখেছিলেন দক্ষ হাতে। পৃষ্ঠা 148। পালাবার পথ নেই নামে এক কমিক্সের মাধ্যমেই 70 দশকের বিপ্লব ভাবনা আর নকশালবাড়ি রোম্যান্সের সঙ্গে আমাদের প্রথম পরিচয় ঘটে। এই সবই ছিল ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলি কিশোর ভারতীকে আলাদা রেখেছিল সকলের থেকে। আনন্দমেলাও ব্যতিক্রম হিসেবেই তার যাত্রা শুরু করেছিল, কিন্তু পরবর্তী সময়ে বিগ ক্যাপিটাল ঘটিত রুচি নির্মাণ সেই পত্রিকার ধাঁচাকেই কৌলিক করে তোলে। একথাও বলা প্রয়োজন যে গোড়ার দিকের আনন্দমেলা পুজোর সংখ্যা কিন্তু একতরফাভাবে অ্যাডভেঞ্চার আর গোয়েন্দা কাহিনীর চাষ করেনি। মতিনন্দীর ক্রীড়া উপন্যাসগুলি কোনি, স্ট্রাইকার, স্টপার ইত্যাদি আদপেও সে গোত্রের ছিল না। সর্বোপরি শৈলেন ঘোষ যে রূপকথা বছরের পর বছর লিখে গেছেন তাকে কি নিছক আধুনিক অ্যাডভেঞ্চার কাহিনী বলা যায়? তবে শারদ আনন্দমেলায় কমিক্সের ঘাটতি ছিল। সাধারণত কিশোর ভারতী আর আনন্দমেলা একসঙ্গেই কেনা হতো। কেন জানি না আজ মনে হয় যে সে দুটো পত্রিকা ছিল একে অন্যের পরিপূরক। দুটোর মধ্যে কোথাও কোনো বিরোধ ছিল না।
মোদ্দা কথায় একটা বড় পর্ব জুড়ে কিশোর পাঠকেরও পছন্দ কাজ করত। তার মনের মতো শারদ সংখ্যাটি বেছে নেওয়ার ক্ষেত্রে যেমন বড়দের ক্ষেত্রে খোলা ছিল অনেক রকমের অপশন। 4, কি বদলে দিল এই বহুবিধ পছন্দের জগৎকে? কেনই বা পুজো সাহিত্য একটা একমুখী বাজার নিল গত 2 দশকের মধ্যে? এসব প্রশ্ন অবশ্যই পাঠকের চেতনে অবচেতনে ঘুরপাক খায়। বস্তুত এর মধ্যে অবশ্যই একটা বাণিজ্যিক ব্যাপার রয়েছে। 1980-র দশকের মধ্যেই বিলয় ঘটে যুগান্তর পত্রিকার। সেই হাউস থেকে প্রকাশিত যুগান্তর বা অমৃতর যুগও সেই সঙ্গে শেষ হয়। এই পত্রিকা গোষ্ঠীর লুপ্তির সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এক বিশেষ সাংস্কৃতিক পরিসরও। বাগবাজারের যুগান্তর অমৃত দপ্তর আর সাগরময় ঘোষের সম্পাদকের বৈঠকে বইতে পড়া বর্মন লেনের দেশপত্রিকার আপিসে খুব বেশি চরিত্রগত পার্থক্য ছিল কি? বৈঠকি সাহিত্য চর্চা এই 1980-র দশক থেকেই সম্ভবত লোপ পেতে শুরু করে। সাহিত্যের কর্পোরেটায়ন অবশ্য এক নিশীথে ঘটেনি। এই পর্বে বড় হাউস হিসেবে আনন্দবাজার গোষ্ঠীর উত্থান প্রবল ও স্পষ্ট হয়ে ওঠে। তবে একথাও বলা দরকার যে এই দশকেই টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির সংকটও তীব্র হয়ে ওঠে। সিনেমা জগৎ প্রসাদ বা উল্টোরথ জাতীয় সিনেমা কেন্দ্রিক পত্রিকারও সংকট দেখা দেয়। সব মিলিয়ে পুজো সংখ্যার চেহারা ও চরিত্র এক বাঁক বদলের সম্মুখীন হয়। বিগ কর্পোরেট পুঁজি যে ছকে পুজো সংখ্যাকে ফেলল তা পূর্ববর্তী সাহিত্য নির্ভরতার বাইরে। পুজো সংখ্যার চেহারা ও চরিত্র বদলের একটা বড় কারণ অবশ্যই বিজ্ঞাপন। বড় হাউসের বিজ্ঞাপনের প্যাকেজ বিষয়টি বেশ জটিলভাবে নির্ধারণ করতে শুরু করে পুজো সংখ্যার চরিত্রকে। ধরা যাক একটি পত্রিকা গোষ্ঠী থেকে একটি দৈনিক সংবাদপত্র ও 3টি সাময়িক পত্র বের হয়। বিজ্ঞাপন এজেন্সিগুলির কাছে মূলত এ ধরনের অফার থাকে যে দৈনিকটিতে কোনো সংস্থার একটি বড় বিজ্ঞাপন যদি দেওয়া হয় তবে 3টি সাময়িকী 2টিতে বিজ্ঞাপনের জন্য ডিসকাউন্ট পাওয়া যাবে ও একটিতে বিজ্ঞাপন বিনামূল্যে প্রকাশিত হবে। একই উপায়ে পারমিউটেশন ও কম্বিনেশন প্রক্রিয়ায় এই বিষয়টি 4টি পত্রিকার ক্ষেত্রেই ঘটে থাকে। সুতরাং বিজ্ঞাপন সংক্রান্ত পরিসর একটা বিশেষ সময় থেকে বাড়তে শুরু করে। এবার আসে পত্রিকার পাতার সীমার প্রশ্ন। শারদ পত্রিকাকে নিয়ন্ত্রণহীন বিস্তারে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই। অতএব বিজ্ঞাপনের সংকুলান আগে এবং অবশ্যই সাহিত্য ওই বিজ্ঞাপন পরিসরকে বিঘ্নিত না করে যতটা ছাপা যায়। এটা একটা আন্দাজ, তবে যদি একটু খুঁটিয়ে গত 15-16 বছরে শারদ সংখ্যাগুলোকে দেখা যায় তাহলে এই আন্দাজের পক্ষেই সাক্ষ্য প্রমাণ বাড়বে। এখানে সাহিত্য পণ্য হলো কি না, পণ্য হলো কি হলো না বড় কথা নয়। কমোডিটির জন্য আর একটা কমোডিটি এবং তার জন্য আর একটা, এই যুক্তির শৃঙ্খলাতেই বিষয়টির বিন্যাস ঘটতে বাধ্য। পৃষ্ঠা 149। এর বিপরীতে পরিষ্কার একটা কথা, কেন লিটল ম্যাগাজিনের অধিকাংশেরই সে অর্থে পুজো সংখ্যা নেই। অনুষ্টুপকে ধরলে চলবে না, তার পুজো সংখ্যার সাধারণ সংখ্যায় তেমন কোনো ফারাক থাকে না। 12 মাসও বিচার্য নয়, কারণ সে পত্রিকা বছরে একটাই বেরোয় এবং সময়টা পুজোর আগে। অন্যান্য লিটল ম্যাগ যথা রক্তকরবী, কৃত্তিবাস ইত্যাদিরও আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন শারদ সংখ্যা হয় না। তাহলে ব্যাপারটা সম্পূর্ণতই বাণিজ্যিক পত্রিকা, সংবাদপত্র ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট। সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্য আগে, সাহিত্য পরে। পরে বিজ্ঞাপন বেশি ঢোকায় লেখা উইথড্র করতে হয়েছে, এই অভিজ্ঞতা বহু লেখকেরই হয়েছে এবং সেক্ষেত্রে কোনো রকমের সাহিত্যিক দায়বদ্ধতার প্রশ্নই ধোপে টেকেনি।
লিটল ম্যাগাজিনের অবশ্য স্বতন্ত্র বার্ষিক মহোৎসব আছে। বইমেলা, বাণিজ্যিক কাগজগুলোর সেই পরিসরে বিশেষ কিছু করার থাকে না। পৃষ্ঠা 149। এখন যদি কেউ নস্টালজিয়া পীড়িত হয়ে দোল সংখ্যা আনন্দবাজারের কথা তোলেন, তো ভুল করবেন যে যে যুগে ওই বিশেষ সংখ্যাটি বেরোতো সে সময় সাহিত্যের একটা বড় চাপ ছিল। একসঙ্গে অনেক প্রলিফিক লেখক এবং তাঁদের নির্দিষ্ট পাঠক কুল, কেটারিং টেকনোলজিটাই ছিল ভিন্নতর প্যারাডাইসের। পরবর্তী সময়ে লেখকের প্রলিফিসিটির অভাব অবশ্যই দেখা দেয়। এর অন্যতম কারণটি নিশ্চিতভাবে বৃহৎ পুঁজি, নিয়ন্ত্রিত হাউসের সঙ্গে আপোষ রফা অথবা লবিইং এর সঙ্গে সংশ্লিষ্ট। লক্ষণীয়, গত 3-4 বছর ফি পুজোর সংখ্যায় আমরা 3 থেকে 5 জন নতুন উপন্যাসকারকে পাই। পরের বছরই তাঁরা উদ্বাহিত হন, আবার হাজির হন নতুন মুখ। ব্যাপারটা অনেকটা অমিতাভ, রাজেশ খান্না, ধর্মেন্দ্র খচিত বোম্বাই ইন্ডাস্ট্রি থেকে আজকের প্রতি মাসে নতুন নায়কের বলিউডে রূপান্তরণের অনুরূপী বলা যায়। মাল্টিপল পছন্দের পরিসর খোলা রাখতে হবে নতুন বাজার অর্থনীতিতে, নচেত পণ্যটির পণ্যত্ব হাওয়া। সেক্ষেত্রেও সাহিত্য নয়, নতুন সাহিত্যিকই মুখ বিবেচ্য। খারাপ ভাষায় বললে নতুন মুরগি, কিন্তু কিছু করার নেই। এই মুরগিটি হবার জন্য হাজারখানেক বাঙালি কলমচি হাপিত্তেশ করে বসে আছে। উপন্যাস এখানে বড় কথা নয়, আসল প্রয়োজন নেম ড্রপিংয়ের। অগস্ট মাস থেকে শহরের মোড়ে মোড়ে শোভা পাওয়া বিজ্ঞাপন, ব্যানারে নাম চমকানোর এই টাইম অ্যান্ড স্পেসে বাংলা ব্যান্ড, বলিউড নায়ক নায়িকা, উপন্যাস লেখক সবাই একাকার। এক্ষেত্রে দোষটা কি বিগ হাউসের, নাকি লেখকের, নাকি পুঁজির চূড়ান্ত রমরমার বাজারে এটাই দস্তুর? অস্বীকার করার কোনো উপায় নেই যে যত ছোট বাজারই হোক, সাহিত্য এক ক্রয় বিক্রয়যোগ্য পদার্থ। সুতরাং পণ্য সাহিত্য বলে আলাদা কিছুকে ছেপে দেওয়া সম্ভব নয়। ছাপাখানায় আবিষ্কার থেকে ই বুক পর্যন্ত কবে কোথায় বিনে পয়সায় সাহিত্য সেবা হয়েছে। সুতরাং পণ্যত্ব দিয়ে বিচার করা যাবে না ব্যাপারটাকে, বরং ভাবা যেতে পারে তার গুণগত মানের অবনমন বা তদনুষঙ্গের ব্যাপার স্যাপারকে। এক্ষেত্রে যুক্তি একটাই, বছরে বছরে নতুন লেখক নির্মাণের খেলায় গুণ উবে যেতে বাধ্য, বিশেষ করে সেই ভূমিতে যেখানে সাহিত্য কারো জীবিকা হয়ে উঠতে পারে না। 5. অতএব নস্টালজিয়া, অতএব ফিরে যাওয়া স্মৃতির সুড়িপথ বেয়ে কোথায় বলা কঠিন। রুমি চক্রবর্তীর 14 বছর বয়সে, নাকি ইয়াদোঁ কি বরাতের গানে? ভীষণ কঠিন সে হিসেব কষা। চিলড্রেন্স ডিটেকটিভ পুজোর সংখ্যার প্রচ্ছদে প্রতি বছরই একটা ধাঁধা থাকতো। কোনোদিন ব্রেক করতে পারিনি সেই ধাঁধা, আজও কি পারছি? পণ্য সাহিত্য স্মৃতি অথবা বিস্মৃতির জঙ্গল সরিয়ে কোনো একটা মাত্র সত্যকে বার করতে পারছি না কিছুতেই। সম্ভব নয়। কতদিন থাকবে আর এই পুজোর সংখ্যা এবং তার সাহিত্য? বিক্রি কমছে নিদারুণ শপিং মলে। পুজোর বাজার করলে ফ্রিতেও পাওয়া যায় বেশ কটা পুজোর সংখ্যা। পুজো শেষ হওয়ার 1 মাসের মধ্যেই নামমাত্র দামে তাদের কিনতে পাওয়া যায় কলুটোলা স্ট্রিটের ফুটপাতে। কারা রিজেক্ট করায় এদের? পাঠকই তো। পৃষ্ঠা 150। তাহলে কোথাও প্রতিরোধ রয়েছে, সবটা গিলছে না সবাই। কোথাও ছুঁড়ে ফেলে দেওয়ার একটা মানসিকতা ঠিক কাজ করে যাচ্ছে। বাঁক বদল ঘটবে কি? কিসের বাঁক তা অবশ্য জানা নেই, তবে কিছু একটা ঘনিয়ে উঠছে নির্ঘাত তলায় তলায়, এসব বৃত্তের বাইরে। শারদ পত্রিকা আর তার চৌহদ্দির থেকে বহু দূরে নিশ্চিতভাবেই রচিত হচ্ছে সাহিত্য।
তাকে আন্ডারগ্রাউন্ড বলা ঠিক হবে না, উচিত নয়। এভাবেই একদিন রচিত হয়েছিল হারবার্ট। পুজো সংখ্যার তাগিদ থাক বা না থাক, লেখা নিশ্চয়ই থাকবে। মধ্যে মধ্যে আর লবিং এর পুষ্পুল সরিয়ে সে লেখা নিশ্চয়ই ভেসে উঠবে বাজার জঞ্জাল আর মাল্টিপ্লেক্স কোলাহল ভেদ করে। দেখা যাক কতদিনে উঠে আসে তারা। আনন্দবাজার পত্রিকার 6 পাতায় প্রথম পুজোর সংখ্যা প্রকাশিত হয় 1922 সালে, 1329 সন। পৃথক পুজোর সংখ্যা হয় 1926 সালে, দাম ছিল 2 আনা। দেশপত্রিকার প্রথম শারদীয় সংখ্যা প্রকাশ হয় 1934 সালে। অমৃত পত্রিকার প্রথম পুজোর সংখ্যা বের হয় 1961 সালে। মাসিক বঙ্গবাণী পত্রিকার পুজোর সংখ্যায় আশ্বিন 1329 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি ছাপা হয়। মাসিক বসুমতী দুর্গাপুজো উপলক্ষে বিশেষ সংখ্যা করেছিল 1925 থেকে 27 সাল পর্যন্ত। ঠাকুরবাড়ির পত্রিকা ভারতী 1326 সালে 1333 সন প্রকাশ করেছিল পূজা নাম্বার, দাম 1 টাকা। সূত্র দুর্গাপূজা সেকাল থেকে একাল, বিমলচন্দ্র দত্ত। নিচে একটি সাদা কালো মহিষমর্দিনীর ছবি দেওয়া হয়েছে, মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 151। পুজোর গান সেকাল একাল, স্বপন সোম।